আমাদের ল্যাঙ্গুয়েজ 1 বা ল্যাঙ্গুয়েজ 2-তে কত নাম্বার থাকে? 30, তাই তো? সেই 30-তে আবার দুভাগে ভাগ হয়। একটা থাকে 15, মানে সিটেটের কথা বলছি আমরা। এই 15 থাকে কিসের উপরে? নর্মাল সাবজেক্ট কম্প্রিহেনশন উপরে। আর বাকি 15 কিসের উপরে থাকে? পেডাগজি, মানে ইংলিশটা আমরা কি করে পড়াবো, তাই না? তো আজকে আমরা সেই ইংলিশের পেডাগজির সব থেকে বেশি প্রশ্ন যে চ্যাপ্টার থেকে আসে, অ্যাকুজিশন ভার্সেস লার্নিং, সেই চ্যাপ্টারটা আমরা পড়বো। মোটামুটি কিছু জানো? অ্যাকুজিশনকে বলা হয় আত্মীকরণ, লার্নিং মানে হচ্ছে শিখন। এটা সম্বন্ধে কোনো আইডিয়া কারো? পুরোনো আইডিয়া? শিখন মানে যেটা শিখছি, ইংরেজি ভাষা শিখছি। হ্যাঁ, অ্যাকুজিশন মানে হচ্ছে বাংলা, যেটা আলাদা করে শিখতে হয় না, সেটাই, তাই তো? এই চ্যাপ্টারের মূল বক্তব্য এটাই। এটা ছাড়া আর 2-4টে জিনিস আছে, ইনপুট হাইপোথিসিস, আউটপুট হাইপোথিসিস, ওগুলো একটু মনে রাখতে হবে। তো চলো দেখি। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কোনটা? যে জিনিসটা ইনফর্মালি হচ্ছে, মানে যেখানটাতে আমার ফর্মাল কোনো শিক্ষার দরকার নেই, স্কুলিংয়ের দরকার নেই, বা আমার কাছ থেকে শুনে শুনে শিখে নিচ্ছি, বুঝে যাচ্ছি, ভেতরে ঢুকে যাচ্ছে, গ্রামার শিখতে হচ্ছে না, সেটাই হচ্ছে অ্যাকুইজিশন বা আত্মীকরণ, ভাষা অর্জন বা আত্মীকরণ। ইনফর্মাল এনভায়রনমেন্টে হয়, টিপিক্যালি বাড়িতে হয়, সাবকনসিয়াস মাইন্ড হয়, খুব বেশি মাইন্ড লাগাতে হয় না, ন্যাচারালি হয়ে যাচ্ছে। আর এটাতে কি, এটাতে আমরা মিনিং বোঝার জন্য এবং রিয়েল কমিউনিকেশনের জন্য, একজনের সঙ্গে আরেকজনের কমিউনিকেশন করার জন্য এটা আমরা খুব বেশি পরিমাণে ব্যবহার করি, বা এটার গোল এটাই। অন্যদিকে যেটা আর কি শিখন, শিখন জিনিসটা কি? শিখন হচ্ছে ফর্মাল সেটিং, মানে যেটা আমরা ইংলিশ শিখেছিলাম, গ্রামার শিখেছিলাম, গ্রামার শিখে নিয়ে সেই অনুযায়ী আমরা লেখালেখি শুরু করলাম বা পড়া শুরু করলাম, মানে ফর্মাল ওয়েতে করলাম, স্কুলে বা কোচিংয়ে যেটা আমরা শিখছি। ডেলিভারেট ওয়েতে হয় এবং ইনস্ট্রাক্টেড প্রসেস, একটা নির্দিষ্ট ইনস্ট্রাকশন মেনেই কিন্তু এটা পড়ানো হয়, যেখানে ইনস্ট্রাকশনের কোনো বালা নেই, ঠিক? অন্যদিকে এটাতে কি করা হয়, গ্রামার এবং স্ট্রাকচারাল রুলসের দিকে আমরা কি করি, বেশি ফোকাস করি। অবভিয়াসলি গ্রামার মেনটেন করে আমরা ইংলিশ বলতে যাই, ওই জন্য স্পোকেন ইংলিশ অত ভালো পারি না বলতে, তাই না? এই হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, যেখানটাতে আমরা ন্যাচারালি ভেতরে যেটা ঢুকে যাচ্ছে সেটা অ্যাকুইজিশন বলছি, আর যেটাতে আমাদেরকে একটু খাটনি করে ঢোকাতে হচ্ছে কনসিয়াস মাইন্ডে, সেটাকে আমরা কি বলছি? শিখন বা লার্নিং, ল্যাঙ্গুয়েজ লার্নিং। স্টিফেন ক্রাসেনের ইনপুট হাইপোথিসিস ইম্পর্টেন্ট। এক একটা প্রশ্ন ডাইরেক্ট এখান থেকে চলে আসে। প্রশ্ন আসে যে এর থিওরি অনুযায়ী, ইনপুট হাইপোথিসিস অনুযায়ী কোনটা ঠিক? এক হচ্ছে i+1, তারপরটা হচ্ছে 0, তারপর হচ্ছে i-1, আর হচ্ছে i, সরি i। তো বলছে বাচ্চারা বা যে কেউ নর্মালি যতটুকু পারে সেটাকে আমরা কারেন্ট পোটেনশিয়াল বা কারেন্ট লেভেল বলছি, সেটাকে আমরা আই দিয়ে লিখছি, ঠিক আছে? বাচ্চাটাকে আমরা তার থেকে বেশি একটু ইনপুট দিব, যেটাকেই আমরা কি বলছি, i+1 লেভেল, বা ওদের জন্য একটু চ্যালেঞ্জিং হবে। এই লেভেল থেকে যদি একটু বেশি দিই, তার ফলে তো তার উন্নতিটা ঘটবে, তাই না? এটাই স্টিফেন ক্রাসেনের ইনপুট হাইপোথিসিস, যে বাচ্চার নর্মাল যে লেভেল তার থেকে এক লেভেল বেশি তুমি তাকে ইনপুট দিয়ে দাও। যেমন ধরো এক্সাম্পল দিয়েছে যে বাচ্চাটা আই লাইক ফ্রুট বলতে পারছে, কিন্তু বাচ্চাটার কানে ঢোকাও কি, আই এনজয় ইটিং ফ্রেশ ফুড ইন দ্য মর্নিং। এই ইনপুটটা দাও, তার ফলে কি হবে, এত কিছু ওর মাথায় প্রসেস করবে এবং ওর ডেভেলপমেন্টটা তাড়াতাড়ি ঘটবে, ঠিক আছে? এটা কার থিওরি? স্টিফেন ক্রাসেনের ইনপুট হাইপোথিসিস, আই দিয়ে আছে, ঠিক আছে? দেখো, acquisition occurs exclusively through comprehensible input that is placed slightly above the learner's current baseline capacity. কারেন্ট বেসলাইন যেটা ওর ক্যাপাসিটি, তার থেকে যদি একটু বেশি কিছু দিয়ে দেওয়া হয়, তার ফলে তার কি হবে, অ্যাকুইজিশনটা খুব ভালো করে ঘটবে, ঠিক আছে? এটাই হচ্ছে স্টিফেন ক্রাসেনের কি থিওরি? ইনপুট হাইপোথিসিস। ইনপুট মাথায় রাখতে হবে, কারণ এর পরেরটাই হচ্ছে আউটপুট। মেরিল সোয়েনের আউটপুট হাইপোথিসিস। দেখো তো এটা পড়ে কিছু বুঝতে পারছো কিনা, কি মনে হচ্ছে এটা? এটাও ইম্পর্টেন্ট।
বোঝা গেল কিছু? মানে নিজে একটা কোনো কিছু শিখে সেটাতে যে হুম প্রবলেমগুলো হচ্ছে হুম সেগুলো সংশোধনের মাধ্যমে হুম পুরোপুরি জিনিসটা শিখতে পারছি। একদম। যখন কোনো বাচ্চা বা যে কেউ আউটপুট দিচ্ছি আমরা, ধরে নাও এই যে তোমরা হিন্দি আমরা পড়তে মোটামুটি পারলেও বলতে মোটামুটি সবাই পারি, কিন্তু অনেক সময় না কোনো ওয়ার্ড আমাদের মাথায় আসছে বাংলা, কিন্তু ওটার হিন্দি বলতে পারছি না। তারপরে আমরা যেরকম মানে জেন্ডারের জন্য হিন্দিতে কিছু চেঞ্জ হয়, হোঙ্গি হোঙ্গে, হোঙ্গে বা হোগা, এই যে এই বিষয়গুলো, সেই জায়গাটাতে গিয়ে যে ধাক্কা খাচ্ছি আউটপুট করতে গিয়ে, যে গ্যাপটা চলে আসছে, এই গ্যাপটার কথা এখানে বলা হয়েছে। তো আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজে কথা বলবো বা যা কিছু করব, সেটা করতে গিয়ে আমাদের কি হবে, একটা নলেজ গ্যাপের কথা মাথায় আসবে, বা নলেজ গ্যাপের জন্য ধাক্কাটা খাবো। সেই গ্যাপটাকে কারেক্ট ওয়েতে আমি ঠিক করব এবং তার সঙ্গে আমি সেটা শিখবো। শেখার ফলে কি হবে, আমাদের কম্পিটেন্স বাড়বে বা ইমপ্রুভমেন্ট হবে। এটা কার থিওরি? এটা হচ্ছে মেরিল সোয়ানের আউটপুট হাইপোথেসিস। মানে যখন আমরা আউটপুট করতে গিয়ে যখন আমাদের গ্যাপ আসছে, সেই গ্যাপটা আমরা পূরণ করছি, এই থিওরিতে সেটাই বলা হয়েছিল। ঠিক আছে, তাহলে স্টিফেন ক্রাসেনের কোন থিওরি দেখলাম আমরা? ইনপুট হাইপোথেসিস। আর মেরিল সোয়ানের কি দেখলাম? আউটপুট হাইপোথেসিস। ওখানটাতে এক স্টেপ উপরে যেতে বলছিল, আর এখানে গ্যাপটা ফিল করে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলছে। পরিষ্কার? আচ্ছা, আমাদের যেই মানে কন্টেন্টগুলো এগুলো বানানো হয়, যে ধরো এই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে যা যা প্রশ্ন এসেছে তার উপর, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে মানে পিয়াজে ভাইগটস্কি থেকে আসবে না সেরকম কিন্তু নয়। সব চ্যাপ্টারই তো ইন্টার রিলেটেড। ওই জন্য আবার এখানে ভাইগটস্কি এসেছে। ভাইগটস্কির এই জিনিসপত্রগুলো সম্বন্ধে তোমরা মোটামুটি জানো। এই জায়গাটা বাচ্চা নিজে করতে পারে, বাকি যে জায়গাটা একটু হেল্প পেলে করে সেটাকে আমরা কি বলি? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেডপিডি, তাই তো? আচ্ছা, যে হেল্পটা মানে পাই, সেই হেল্পটাকে আমরা কি বলি? স্ক্যাফোল্ডিং। এবং স্ক্যাফোল্ডিং কি সবসময় টেম্পোরারি হবে, জাস্ট একটু পুশ করে দেওয়া, সেটাকে স্ক্যাফোল্ডিং বলি। স্ক্যাফোল্ডিং কারা করতে পারে? যারা বাচ্চার থেকে বেশি জানে, মানে মোর নলেজেবল আদার্স। ঠিক আছে, মোর নলেজেবল আদার্স কারা? ওর বন্ধু হতে পারে, টিচার হতে পারে, বাবা মা হতে পারে, যে কেউ হতে পারে। তার মধ্যে কেউ কেউ ওকে হেল্প করে। যারা হেল্প করে বা স্ক্যাফোল্ডিং করে, তাদেরকে আমরা কি বলবো? স্ক্যাফোল্ডার। মোর নলেজেবল আদার্স সবাই, মানে যারা ওর থেকে বেশি জানে। তাদের মধ্যে যারা শুধুমাত্র হেল্প করছে তারা কি? তারা কিন্তু স্ক্যাফোল্ডার। হুম, ছোট ছোট জিনিসগুলো পরিষ্কার করতে করতে সামনের দিকে এগোবো। দেখো ভাইগটস্কির অনেক কিছু মানে মনে পড়ে যাচ্ছে তোমাদের। পেঁয়াজের স্টেজ নিয়ে আলোচনা করা হয়েছিল এর আগে। পেঁয়াজের স্টেজ হয়েছিল? হয়েছিল, হ্যাঁ। ডেভেলপমেন্টের সময় ছিল না প্রথম যে স্টেজটা, সেটাকে আমরা কি বলছিলাম? সেন্সারি মোটর। এখানে লিখি, সেন্সারি মোটর। তারপরের স্টেজ কি ছিল? মনে থাকার কথা না যদিও, প্রি অপারেশনাল। তারপর স্টেজ ছিল কংক্রিট অপারেশনাল। লাস্ট স্টেজ কি ছিল? ফর্মাল অপারেশনাল। সেন্সারি মোটর মনে আছে, সেন্সার ইউজ করছে বাচ্চাটা একদম ছোট্টবেলায়, 0 থেকে 2 বছর। প্রি অপারেশনাল কোনটা? প্রি অপারেশনাল যখন বাচ্চা অন্যের পার্সপেক্টিভ বুঝতে পারে না, বাচ্চা বোকা থাকে, বা বাচ্চার মাথায় অতটা লজিক ফরমেশন হয় না, লজিকবিহীন কাজকর্মগুলো করবে, অন্যের পার্সপেক্টিভ বোঝে না। তারপরে অ্যানিমিজম ছিল, সর্বপ্রাণবাদ, যে কোনো বস্তুর মধ্যে প্রাণ আছে সেই বস্তুর সঙ্গে গল্প করছে। এগুলো সব প্রি অপারেশনালের ঘটনা। কংক্রিট অপারেশনাল সবাই ভুল করে, যে কংক্রিট হয়ে গেছে মানে এখানেই গল্প কমপ্লিট। কংক্রিটের পরেও একটা স্টেজ আছে, সেটাকে বলছি আমরা ফর্মাল। তো কংক্রিট অপারেশনাল স্টেজটা কেন এটার নাম কংক্রিট অপারেশনাল, এটা আজকে মনে রাখবে, তাহলে আর কোনোদিন ভুলবে না। কংক্রিট অপারেশনালে লজিক ফরমেশন হয়, লজিক তৈরি হয় মাথায়। আর ফর্মাল অপারেশনাল লজিক নিয়ে আমরা খেলি। ওকে, তো কংক্রিট অপারেশনাল লজিক যখন তৈরি হয়, তখন বাচ্চা ছোট ছোট কাজ করতে শুরু করে যেগুলোতে লজিক আছে। আর ফর্মালে গিয়ে লজিককে মাথায় খেলাতে শুরু করে। মানে ফর্মালে গিয়ে ভাবতে পারো যে বাচ্চা বীজগণিত করা শুরু করলো,
বীজগণিত মানে পুরো লজিকের বিষয়, মাথাতেই হচ্ছে। এক্স তো আমরা সেভাবে দেখি না, তাই না? কিন্তু তাও এক্স নিয়ে যে আলোচনা করছি তখন আমরা ফর্মাল অপারেশনাল স্টেজে 11 বছরের পরে। কংক্রিট অপারেশনালে কি হচ্ছে, বাচ্চার সামনে যে কংক্রিট অবজেক্ট আছে বাচ্চা শুধু সেটা নিয়েই ভাবতে পারে, ওই জন্য এটা কংক্রিট অপারেশনাল। ওর সামনে ফিজিক্যাল টাচটা দরকার। ধরো ওকে 3D অবজেক্ট সম্বন্ধে কোনো কিছু বলছো, যেমন তুমি নিজের ছোটবেলার কথা কল্পনা করো না, 3D বুঝতে পারতে ছোটবেলায় 3D কি? আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম, ও তখন বলছে এই যে কম্পিউটারে এটা দেখছো এটা 2D, এটাই সামনে চলে আসলে 3D। বুঝতে পারিনি ব্যাপারটা তখন। তো ও ঠিকই বলেছিল, কম্পিউটার এখানে লেন্থ মানে আর ব্রেথ আছে, মানে ব্রেথ আর লেন্থ আছে, তার মানে এটা 2D, 2 ডাইরেকশনাল। এখান থেকে এই জিনিসটা আমি যখন বাইরে নিয়ে চলে আসলাম, ধরে নিলাম এই কিউবটা বাইরে আনলাম, তো কিউবটার লেন্থ আছে, ব্রেথ আছে, হাইটও আছে, সব আছে, তাহলে সেটা 3D হবে। এই যে না বুঝতে পারাটা, যতক্ষণ না আমার হাতে কিউব আসছে, এটাই হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য। হাতে কিউবটা পেলো, কংক্রিট অবজেক্ট পেলো, ফিজিক্যাল টাচ করলো, তখনই ও বুঝতে পারলো। এটা কংক্রিট অপারেশনাল স্টেজে বাচ্চাদের সঙ্গে হয়। তাহলে এই অবস্থায় গ্রামারের তো অনেক অ্যাবস্ট্রাক্ট নিয়ম থাকে। যেমন গ্রামারের টেন্স, তোমাদের অ্যাডভান্স টেন্স করানো হয়েছে না? ক্লাস হয়নি অ্যাডভান্স টেন্সের? হয়নি? আচ্ছা, নর্মাল টেন্সের তো কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাকে আবার কোথাও গিয়ে আমরা ভাঙি। কখন ভাঙলাম? যেমন ধরো ক্লজের সঙ্গে যখন টেন্স মিলিয়ে পড়ানো হচ্ছে, তখন দেখা যাচ্ছে মেন ক্লজটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে তার সঙ্গে যে সাবঅর্ডিনেট ক্লজ আছে সেটা অলওয়েজ পাস্ট টেন্সে বা পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে। এই যে তোমাদের মাথায় তোমাদেরকে এখন ব্যাপারটাকে কম্প্রেস করতে হচ্ছে যে এদিকে ক্লজ এদিকে টেন্স। তারপরে আবার কি হচ্ছে, দেখা যাচ্ছে যে মেন ক্লজটা পাস্টে আছে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটা ইউনিভার্সাল ট্রুথ, তাহলে ওটার পাস্ট বা পাস্ট পারফেক্ট হবে না, ওটা প্রেজেন্টই থাকবে। এই যে এত জিনিসপত্র মাথায় কি করা, ক্যালকুলেশন করা বা মাথায় রাখা, এটাতে বাচ্চাদের ছোটবেলায় অসুবিধা হবে। কারণ বাচ্চারা লার্নিং কখন শুরু হচ্ছে, গ্রামার কখন শিখছে বাচ্চারা, এই কংক্রিট অপারেশনাল স্টেজেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে, তাই না? প্রি অপারেশনালে বাচ্চা বাড়িতে থাকে, এখন যদিও স্কুলেই থাকছে, কিন্তু আগেকার থিওরি তো এগুলো। তো এই অবস্থায় বাচ্চা বাইরে থাকে, মানে বাড়িতে থাকে, আর এই অবস্থায় যখন স্কুলে আসলো, এবার যদি তুমি ওই কঠিন কঠিন গ্রামারের নিয়ম শিখিয়ে দাও বা নিয়ম দিয়ে দাও, তাহলে ওর অসুবিধা হবে। সেজন্য কি বলছে, সেজন্য আমাদের বলছে কি, হোয়াট টু অ্যাভয়েড, যেসব এই যে অ্যাবস্ট্রাক্ট গ্রামার রুলস আছে, যেগুলো একটু কঠিন কঠিন গ্রামার রুলস, সেগুলোকে আমাদেরকে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। তার বদলে কি করতে হবে, ল্যাঙ্গুয়েজ পেডাগজি মাস্ট ইনভলভ রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টস। প্রতিনিয়ত দিনে ওর যেগুলো যেগুলো আসছে সেগুলো নিয়ে তুমি ওর সঙ্গে আলোচনা করো। সেন্সারি এক্সাম্পলস, যেগুলো হাতে নিয়ে মানে করতে পারবে, সেন্সার্স ইউজ করতে পারবে, অ্যান্ড প্র্যাকটিক্যাল টাস্ক টু সলিডিফাই কনসেপ্ট। জোর করে তার মাথায় গ্রামারের রুল না চাপিয়ে দিয়ে তার সঙ্গে তুমি প্র্যাকটিক্যাল জিনিসপত্র নিয়ে করো, যেন গ্রামারটা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা ওর অ্যাকোজিশন হয়, লার্নিং না হয়ে অ্যাকোজিশনটা বেশি পরিমাণে হয়, অর্জন করতে পারে যেন বাচ্চাটা। বোঝা গেল? আচ্ছা, ফর্মাল অপারেশনাল স্টেজে কি করি আমরা? আমরা এখন যে স্টেজে আছি, হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং বলা হয়, এই অবস্থা আমরা করতে পারি। মানে এমন কোনো সমস্যা, হাইপোথিসিস মানে কি? ওয়ার্ম হোলের নাম শুনেছ? ব্ল্যাক হোলের তো নাম শুনেছ? ব্ল্যাক হোল কিছুদিন পর্যন্ত হাইপোথিসিস ছিল, মানে ক্যালকুলেশনে দেখা গেছিল। এখন আমরা ব্ল্যাক হোলের ছবি তুলে নিয়েছি। ইন্টারস্টেলার দেখেছো? ওখানে সুন্দর ব্ল্যাক হোল দেখিয়েছে। তো যদিও সেটা মানে রিয়েল মানে ছবি নয়, সেটা জেনারেট করা, কিন্তু এখন আমরা যে ব্ল্যাক হোলের ছবি তুলেছি সেই ছবিটা ওটার মতনই। তাহলে ব্ল্যাক হোল কিন্তু আর এখন হাইপোথিসিস নেই, শুধু থিওরিতে আছে সেরকম নয়। তাহলে ব্ল্যাক হোল হাইপোথিসিস না, ব্ল্যাক হোল এখন একটা থিওরি হয়ে গেছে, দেখে নিয়েছি। হাইপোথিসিস কোনটা? যেটা হচ্ছে ব্ল্যাক হোলের উল্টো, ওয়ার্ম হোল বলা হয়। ওটা সব জিনিসকে বাইরে বার করে দেয়, মানে একটা ব্ল্যাক হোলের সঙ্গে একটা ওয়ার্ম হোল কানেক্ট আছে এরকম মনে করা হয়। এখন আমরা ওয়ার্ম হোল দেখতে পাইনি, কিন্তু থিওরিতে সেটা থাকা সম্ভব। তাহলে এটাকে কি বলে? এটাকে বলে হাইপোথিসিস, যেটা আমরা রিয়েল ওয়ার্ল্ডে কোনোদিন দেখিনি, কিন্তু সেটা আছে, থিওরিতে হয়েছে। তাহলে হাইপোথেটিক ও ডিডাকটিভ রিজনিংটা কি, যেটা আমরা ফর্মাল স্টেজে গিয়ে করি? এমন কোনো সমস্যা যেটা আমি সারা জীবনে পড়িনি, কিন্তু আমার সামনে সেই সমস্যাটা রেখে দিলেও আমি মাথায় সেটার সলিউশন বের করতে পারবো, সেটাকেই বলে হাইপোথেটিক ও ডিডাকটিভ রিজনিং। তোমার জীবন আলাদা, আমার জীবন আলাদা, আমি জীবনে যে যে সমস্যার সম্মুখীন হচ্ছি আমার জন্য তো সব নতুন। সেখান থেকে বেরোচ্ছে কি করে? হাইপোথেটিক ও ডিডাকটিভ রিজনিং করে। তার মানে সেখানটাতে আমি লজিক নিয়ে খেলছি মাথায়। সেটা এই স্টেজে পারবো? পারবো না।
এই স্টেজে আমি লজিক বুঝতে পারবো যে প্লাস হলে এটা হয়, মাইনাস হলে এটা, এতটুকুই বুঝতে পারবো। কিন্তু ওটা নিয়ে যে খেলা করা, সেটা ফর্মাল স্টেজে গিয়ে করি আমরা, ফর্মাল অপারেশনাল স্টেজ। কিন্তু বাচ্চার পড়াশুনো বা ল্যাঙ্গুয়েজ লার্নিং শুরু হয়েছে কংক্রিট অপারেশনাল থেকেই। সেই জন্য বলছে তখন কি করতে, কঠিন ওই গ্রামারের রুল টুল এগুলোর মাথায় চাপিয়ে না দিয়ে তাকে রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টের সঙ্গে মিলিয়ে মিলিয়ে পড়াবে, যেন সে সহজেই সেটার সঙ্গে কি করতে পারে, আত্মীকরণ করতে পারে। অ্যাকুজিশন মানেই আত্মীকরণ। বোঝা গেল? তাহলে বুঝতে পারছো তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুজিশনের সঙ্গে পেঁয়াজের স্টেজের যোগটা, কানেকশনটা, কেন এরকম করেও স্টেজ ভাগ করেছে বা কেন এই স্টেজ থেকে প্রশ্ন আসে। বোঝা গেল? আজকে অনেক কিছু আছে, মানে একদম মাথা ঠান্ডা করে বুঝতে হবে। তুমি এখন থেকেই বোঝো, অসুবিধা নেই, ওগুলো বুঝিয়ে দেবো। এরপর হচ্ছে টপ ডাউন আর বটম আপ অ্যাপ্রোচ, ইম্পর্টেন্ট। আমরা ভুলে যাই সাধারণত, এটা মনে রাখার একটা উপায় বলে দিচ্ছি। আমাদের তো কাস্ট সিস্টেম নেই আর, ব্রাহ্মণ বৈশ্য শূদ্র এসব আছে কি আর নেই? এখন কি আছে? আছে একটা কাস্ট সিস্টেম, জেনারেল, এসসি, এসটি, ওবিসি। সবার উপরে কাকে রাখি আমরা? জেনারেলকে। বলা উচিত না আমার অন ক্যামেরায়, কিন্তু বলছি মনে রাখার জন্য। তো মনে রাখবে উপরে কে আছে? জেনারেল আছে। আর জেনারেল মানে কি, এমন একটা ফর্মুলা বা এমন একটা সেটিং যেটা সবার উপরে কাজ করে। মানে এবার ওইটা ভুলে যাও, জেনারেল, এসসি, এসটি, ওবিসি ওটা নিয়ে আর আলোচনা হচ্ছে না। এবার জেনারেল মানে একটা ফর্মুলার কথা বলা হচ্ছে, ঠিক আছে, যেটা সবার উপরে অ্যাপ্লাই হয়। তো টপ ডাউন অ্যাপ্রোচ কি বলছে, যে তোমাকে প্রথমে জেনারেল রুলটা বুঝিয়ে দেওয়া হলো, এখানে যা লেখা আছে ভুলে যাও, এখানে লেখা মনে রাখতে হবে না। তোমাকে জেনারেল ফর্মুলা বুঝিয়ে দেওয়া হলো, মানে ধরে নাও টেন্স পড়াচ্ছি আমি, প্রেজেন্ট টেন্সের কি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তোমাকে ফর্মুলা বলে দিলাম। তারপরে তুমি সেটা অ্যাপ্লাই করতে করতে বিভিন্ন তুমি এক্সাম্পলস তৈরি করলে। এক্সাম্পলসগুলো প্রত্যেকে নিজের মতো করে কি আলাদা, সেজন্য এক্সাম্পলসগুলো কি স্পেসিফিক। উপরে জেনারেল, নিচে কি স্পেসিফিক। তাহলে উপরে হচ্ছে কি, উপরে সাধারণ, জেনারেলে তো সবাই ঢুকতে পারে, এসসি, এসটি, ওবিসি, মেল ফিমেল, তাই না? আর নিচেরটা কি, নিচেরটা হচ্ছে কিন্তু বিশেষ। তাহলে যে পদ্ধতিতে সাধারণ থেকে বিশেষের দিকে আসা হবে, সেটাকে আমরা কোন অ্যাপ্রোচ বলবো? টপ ডাউন অ্যাপ্রোচ। ক্লিয়ার? যে পদ্ধতিতে এর উল্টোটা করা হয়, মানে আমি টেন্স বোঝাচ্ছি না আর, আমি তোমাকে পাস্ট টেন্সের অনেকগুলো উদাহরণ দিলাম, দিয়ে তুমি পাস্ট টেন্সের ফর্মুলা তৈরি করে দিলে, তাহলে সেটা হয়ে গেল কি, বটম আপ অ্যাপ্রোচ। নর্মাল আমি স্পেসিফিক জিনিস দিয়ে শুরু করে যখন জেনারেলে চলে যাব বা জেনারেল ফর্মুলা তৈরি করব, সেটা কি হয়ে যাবে, বটম আপ অ্যাপ্রোচ। গ্রামার পড়ানোর জন্য আগে এটা ব্যবহার করা হতো, এখন দুটোই ব্যবহার করা হয় এবং দুটোই ব্যবহার করা উচিত। ওকে, পরিষ্কার হলো বিষয়টা? টপ ডাউন আর বটম আপ। উপরে কে আছে? জেনারেল। জেনারেল থেকে ভেঙে ভেঙে স্পেসিফিক, বা স্পেসিফিক থেকে জুড়ে জুড়ে আমি জেনারেল তৈরি করতে পারি। ঠিক আছে, এখানেও দেখো ওরকমই বিষয় দেওয়া আছে। সেরকম কিছু নেই। 3-4টে টার্ম, 5টা টার্ম আছে নতুন নতুন, একটু মনে রাখতে হবে। লেখাই আছে কোনটা কি, এটিমোলজি বা শব্দতত্ত্ব। এটাতে কি আলোচনা করায়? স্টাডি অফ অরিজিন অ্যান্ড হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ওয়ার্ডস। কোন ওয়ার্ডটা কোথায় থেকে শুরু হয়েছে, কোথায় থেকে পেয়েছি, তারপরে কি করে তার ডেভেলপমেন্ট হচ্ছে। যেমন জিওগ্রাফি একটা গ্রিক ওয়ার্ড, এটা কোথায় পড়ানো হয়? এটিমোলজিতে পড়ানো হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে সিম্যান্টিক্স। বলতে পারবে কেউ? সিম্যান্টিক্স আর সিনট্যাক্স। সিনট্যাক্স কোড কোড করেছো কেউ ওই ইসে, কম্পিউটার সায়েন্সের? সেখানে সিনট্যাকটিক্যাল এরর বা সিনট্যাক্স এরর দেখাতো না? তো সিনট্যাক্স হচ্ছে স্ট্রাকচার আর সিম্যান্টিক্স হচ্ছে অর্থ। কি করে দুটো আলাদা? ধরে নাও বললো যে আই প্লে রাইস, এটা গ্রামাটিক্যালি বা এটা ফর্মুলা অনুযায়ী ঠিক আছে না? প্রথমে সাবজেক্ট আছে, তারপর ভার্ব আছে, অবজেক্ট আছে, কোনো অসুবিধা আছে এটাতে? অসুবিধা নেই। তারপর এটা সিনট্যাক্স ঠিক আছে। তা সত্ত্বেও এটা ভুল। কেন ভুল? কারণ ভাত নিয়ে কি খেলা যায়?
আই প্লে ফুটবল হতো বা আই ইট রাইস হতো, আইদার ওটা হতো বা এটা হতো। তাহলে এটার কি অর্থতে সমস্যা হয়েছে, সেটা আমরা কোথায় চেক করি? সিমেন্টিক্সে চেক করি। সিমেন্টিক্স কি চেক করে? কোনো লাইনের অর্থ। আর সিনট্যাক্স কি চেক করে? সেই লাইনের গঠনটা। ক্লিয়ার? সিনট্যাক্স, সিমেন্টিক্স। লাস্ট হচ্ছে পলিসেমি। পলিসেমি মানে বহুমুখী অর্থ বলছে। যে কোনো একটা ওয়ার্ডটা একই, কিন্তু ও যখন একটা সেন্টেন্সে বসছে ওর মানে আলাদা, ও যখন আরেকটা সেন্টেন্সে বসছে ওর মানে আলাদা হয়ে যাচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? পলিসেমি। উদাহরণ দিয়েছে দেখো, হেড মানে কখনো বডির মাথা বোঝায়, কখনো আবার হেড বললে কোনো ডিপার্টমেন্টের হেডকে বোঝায়। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে পলিসেমি। সিনট্যাক্স, সিমেন্টিক্স লিখে নাও তো, সিনট্যাক্সটা লিখে নাও। সিমেন্টিক্স মনে হয় তোমাদের ইসে হবে। আচ্ছা। হয়েছে? চেঞ্জ করবো? এরপরে হচ্ছে ফোনোলজি আর লেক্সিক্যাল ওয়ার্ডস। ফোনেটিক্স কেউ পড়েছো? ফোনেটিক্সে কি করে? উচ্চারণ নিয়ে আলোচনা করা হয়, উচ্চারণ কোনটা কি করে করবে। তো ফোনোলজি হচ্ছে ধ্বনিবিদ্যা, যেটার সঙ্গে উচ্চারণের সম্পর্ক রয়েছে। দ্য সায়েন্স অফ হাউ সাউন্ডস আর অর্গানাইজ, প্যাটার্ন অ্যান্ড কম্বাইন্ড উইদিন এ ল্যাঙ্গুয়েজ। সেটা যেখানটাতে আমরা পড়ি সেটাকে কি বলে? ফোনোলজি বলা হয়। বলছে যেমন স্টাডিং হাউ দ্য টিএইচ সাউন্ড ইজ প্রোনাউন্স ডিফারেন্টলি ইন দিজ, এটাতে দিজে টিএইচকে আমরা দ উচ্চারণ করি, আর থিংকে টিএইচকে আমরা থ উচ্চারণ করি, তাই না? এটা আমরা কোথায় পড়ি? ফোনোলজিতে পড়ি। লেক্সিক্যাল বা আভিধানিক ওয়ার্ড কোনগুলো? যে ওয়ার্ডগুলোর নিজস্ব মিনিং রয়েছে এবং যে ওয়ার্ডগুলো অভিধানে থাকে, যে ওয়ার্ডগুলোকে ফর্মাল ওয়ার্ড বলি আমরা, সেগুলো কি বলবো? লেক্সিক্যাল ওয়ার্ডস। ঠিক আছে, আছে এগুলো তোমাদের ম্যাটেরিয়ালে লেখা আছে। এগুলো এখন পড়াবো না। দুটো ইম্পর্টেন্ট জিনিস, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম আর হচ্ছে কন্টেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং। ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম মানে পাঠ্যক্রম। পাঠ্যক্রমের মধ্যে বাংলায়, মানে ধরো বাংলা তো বাংলা পড়ছোই, হিন্দি সরি, যখন জিওগ্রাফি পড়ছো, জিওগ্রাফি পড়তে গিয়ে বাংলার কিছু জিনিস জানলে সেটা কি হলো? ভূগোল অন্য একটা সাবজেক্ট পড়তে গিয়ে তুমি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কি হচ্ছ? এনরিচড হচ্ছ। সেটাকেই বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম। মানে বাংলাটা শুধু বাংলা সাবজেক্টে সীমাবদ্ধ থাকবে না, সব যা যা পড়বো সব কিছুর মধ্যেই কিন্তু বাংলা থাকতে হবে। ঠিক আছে? কন্টেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং কি? তোমার যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যেটা তুমি আমাদের জন্য ইংলিশ, কি বলা হচ্ছে? ডুয়াল ফোকাসড এডুকেশন ওয়্যার এ সাবজেক্ট ইজ টট থ্রু এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। মানে ধরো হিস্ট্রি পড়ানো হচ্ছে, হিস্ট্রিটা বাংলায় না পড়িয়ে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশে পড়ানো হচ্ছে। তার ফলে তোমার ইংলিশের জ্ঞান ভাণ্ডার বাড়ছে, শব্দ ভাণ্ডার বাড়ছে, তার সঙ্গে সঙ্গে হিস্ট্রিও পড়ছো। বুঝলে? তাহলে দুটো আলাদা আলাদা জিনিস, কন্টেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং বুঝলে, আর ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম বুঝলে? পরিষ্কার একদম? মনে হয় শেষ নাকি? বলো, এটা তো তোমাদেরকে পড়ানো হয়েছে, ইন্ট্রিনসিক মোটিভেশন, এক্সট্রিনসিক মোটিভেশন। পড়াইনি? পড়াইনি? আচ্ছা, এমনি পড়ে বুঝতে পারছো না? চেষ্টা করো তো পড়ে পড়ে বোঝার, সহজ জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। থ্রি ইডিয়টস এর একটা গান আছে না, 100% মার্কস লাओगे তো ঘড়ি वरना छड़ी।
কোনো একটা ভাষাকে ভালোবেসে শিখছি, প্যাশন। আর হুম। এক্সট্রিনসিক মানে যেটা এক্সামের জন্য, মার্কসের জন্য শিখতে হচ্ছে। একদম। তাহলে তোমাদের পড়াটা কি হচ্ছে, ইন্ট্রিনসিক না এক্সট্রিনসিক? Extrinsic। সো নিজেকে ভালোবেসে পড়তে হবে, বা কোনো জিনিস ভালোবেসে প্যাশনের জন্য পড়া, ভাষা না যে কোনো কিছু, তাহলে ভেতর থেকে যে মোটিভেশনটা আসবে সেটাকে আমরা কি বলছি, ইন্ট্রিনসিক মোটিভেশন। এই জন্য হার্টের ছবি দিয়েছে, ঠিক। অন্যদিকে এক্সট্রিনসিক মোটিভেশন মানে তুমি এই যে মেডেলের জন্য পড়ছো বা ডিগ্রির জন্য পড়ছো, সেটা হলো ওই যে 100% মার্কস লাওগে তো ঘড়ির জন্য 100% মার্কস আনছে, ওটাই হলো এক্সট্রিনসিক মোটিভেশন। বুঝলে? এক্সট্রিনসিক মোটিভেশন কিন্তু খুব খারাপ বাচ্চাদের জন্য। তাহলে তারা ওই মানে ওটার উপরেই, এক্সটার্নাল জিনিসের উপরেই বারবার ডিপেন্ড করে থাকবে পড়াশোনা করার জন্য। এখনকার বাচ্চাদের তো খুবই হয় যে পিৎজা খাবো, এই করবো ওই করবো, ওগুলো এক্সট্রিনসিক মোটিভেশন। ফার্স্ট জেনারেশন লার্নার্স মানে তোমার বাড়িতে আগে কেউ পড়াশোনা করেনি, তুমি প্রথম পড়ছো, তারা ফার্স্ট জেনারেশন লার্নার। খুবই খুবই গুরুত্বপূর্ণ এরা সিডিপিতে, কারণ এদেরকে যদি তুমি ঠিক করে তৈরি করো অ্যাজ এ টিচার, তাহলে তারপরের জেনারেশন আর পড়াশোনা করতে ভয় পাবে না, বা পড়াশোনা করতে উৎসাহী হবে। তো তাদেরকে বলা হচ্ছে ফার্স্ট জেনারেশন লার্নার্স। এদেরকে খুব মানে যত্ন সহকারে পড়াতে হয়। বারবার আসবে এই টার্মটা। জেন্ডার স্টেরিওটাইপ তো আমরা এর আগে আলোচনা করেছি না? জেন্ডার স্টেরিওটাইপ মানে লিঙ্গ বৈষম্য বা লিঙ্গপাত বা পক্ষপাত কোনো একটা লিঙ্গের প্রতি। সেটা পুংলিঙ্গ হতে পারে, স্ত্রীলিঙ্গ হতে পারে। মেয়েদেরকে কেউ বেশি দিচ্ছে বা কেউ ছেলেদেরকে বেশি দিচ্ছে, এই দুটোর কোনোটাই করা যাবে না। আমাদেরকে কী করতে হবে, ক্লাসরুমে জেন্ডার নিউট্রাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। চেয়ারম্যান চেয়ারওম্যান না বলে আমাদেরকে কী বলতে হবে, চেয়ারপারসন বলতে হবে। বা রোলগুলো যেগুলো ন্যাচারালি ছেলেরা করে এসেছে সেগুলো মেয়েদের উদাহরণ দিয়ে বলতে হবে। মানে যেমন ধরো এখন মেয়েরা ফাইটার জেটস চালায়, মেয়েরা স্পেসে চলে যাচ্ছে, এগুলো এরকম উদাহরণ দিতে হবে। অন্যদিকে ছেলেরা আবার বাচ্চা কাচ্চা ভালো সামলায়, রান্না ভালো করে, তো সেই উদাহরণ তোমাকে দিতে হবে। এইভাবে লিঙ্গপাত বা লিঙ্গ বৈষম্য তোমাকে ভাঙতে হবে ক্লাসরুমে। ব্যাস, এই জিনিসটা আলোচনা করার এখনই দরকার নেই, এখানে অনেক কিছু বলতে হবে। এখনো পর্যন্ত যা যা আমরা পড়লাম, মূলত ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং, এই জায়গাটা পরিষ্কার হয়েছে? পরিষ্কার? অ্যাকুইজিশন কোনটা, যেটা আমার ইনফর্মাল ওয়েতে হচ্ছে, বাড়িতে হচ্ছে, সেটা। লার্নিং হচ্ছে স্কুলে গিয়ে বা কোচিংয়ে গিয়ে যেটা হচ্ছে সেটা। ইনপুট হাইপোথিসিস ইম্পর্টেন্ট। বাচ্চা যতটুকু জানে কারেন্ট লেভেল, তার থেকে একটু বেশি লেভেলে আমি তাকে পড়ার মানে ইনপুট দিয়ে দিচ্ছি, তার ফলে তার কি হচ্ছে, উন্নতি ঘটছে। এটা কার থিওরি? স্টিফেন ক্রাসেন্স ইনপুট হাইপোথিসিস থিওরি। মেরিল সোয়েনের আউটপুট হাইপোথিসিস কি বলছে? গ্যাপ হচ্ছে যখন আমি কোনো কিছু আউটপুট করতে যাচ্ছি, কথা বলতে যাচ্ছি, কোনো শব্দ হয়তো আমি খুঁজে পাচ্ছি না, হিন্দিতে হতে পারে, ইংলিশে হতে পারে, বাংলাতেও হতে পারে। সেই যে গ্যাপটা আবার পূরণ করছি, পূরণ করে নিয়ে আমি নিজেকে মানে কারেক্ট করছি এবং শিখছি, তার ফলে গিয়ে আমাদের ইমপ্রুভমেন্ট ঘটছে। ঠিক তো? এই তিনটে জিনিসই মূলত ছিল, আর বাকি ভাইগর্সকি পেঁয়াজ এগুলো ছিল। পরিষ্কার?